নমস্কার, আমি সম্রাট। আর তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন পডকাস্টে। আজকে একটু অন্যরকম পডকাস্ট সেটআপটা আছে, কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এই সেটআপটা অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করেই প্ল্যান করা, পাহাড়ে আহ, একটুখানি প্ল্যান করেছি যে অন্যভাবে, অন্য রকম ভাবে তোমাদের সবাইকে একটা পডকাস্টে উপহার দেব। আমার সাথে আর কিছুক্ষণ পরেই থাকবে আমার খুবই প্রিয় এবং যথেষ্ট স্বনামধন্য একজন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার। আহ, প্রায় 200-র ওপরে মিউজিক ভিডিও করেছে অনিকেত মুখার্জি, এবং এখন মুভিতেও কাজ করবে আস্তে আস্তে, এবং কর্পোরেট সেক্টরেও যথেষ্ট নাম করেছে। তার নিজের সম্বন্ধে আরো সবকিছু তোমরা জানতে পারবে, তার কি কাজ, কি কি করে। আমি যেহেতু তার সাথে একদম খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, তাই তোমরা মানে আমি জানি, সেই জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট করে ব্রিফ ইন্ট্রো দিয়ে দিলাম তার। যখন দাদাই বলি আমি, ঠিক আছে? তো যখন দাদা আসবে তখন তার সম্বন্ধে আরো বেশি জানা যাবে। আজকের এই পডকাস্টটা যখন আমরা শুট করছি, এটা কিন্তু হচ্ছে শিটং এ। এই জায়গা সম্বন্ধে তোমাদের কাউকে আশা করি কিছু বলতে হবে না। খুবই সুন্দর, অপূর্ব জায়গা এবং মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছ পিছনে বারবিকিউ হচ্ছে, আর তার সাথে একটা খুব মনোরম ওয়েদার রয়েছে। মেঘ আসছে এবং কিছুক্ষণ স্টে করছে, আবার কিছু সময় চলে যাচ্ছে। তো আমরা এরকম ভাবে হঠাৎ করেই প্ল্যান করলাম যে একটা পাহাড়ে যদি পডকাস্ট করি কিরকম হবে। এবং দাদাকে আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্রোচ করলাম যে পডকাস্ট কি করা যেতে পারে। দাদা তো অবশ্যই সবসময় প্রত্যেক ক্ষেত্রে আমাকে সবকিছুতে সাপোর্ট করে। ইভেনলি আমি এখনো ছোট ছোট জিনিস কোনো সময় কোনো রকম প্রবলেম হলে দাদার থেকে শিখছি, শেখার চেষ্টা করছি। সো দাদা সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ ঠিক আছে, একদিন টাইম করে যাওয়াই যেতে পারে। তো আমরা 2 দিনের জন্য ছুটি নিয়ে চলে এসেছি পাহাড়ে একটা পডকাস্ট করতে। তো আমি ডেকে নেব অনিকেত মুখার্জিকে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে অনিকেত মুখার্জি। আমি অনিকেত দা বলেই সম্বোধন করছি, কারণ আমার সাথে আজ 5-6 বছর হয়ে গেল পরিচয়, কি তার বেশি হবে। এবং হ্যাঁ। যে আমার এই যে এই প্রফেশন, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এই সব কিছুতে আমার শিক্ষাগুরু বলা যায়। আমি সবকিছু খুঁটিনাটি যেটাই হোক সবটাই জানতে পেরেছি কিন্তু অনিকেতদার কাছ থেকে, এবং এখনো কন্টিনিউয়াসলি শিখে যাচ্ছি বা শিখছি। আর ভবিষ্যতেও আশা আছে যে দাদা পুরোপুরি গাইডেন্স দেবে, শিখবো। আচ্ছা দাদা, এবার তোমার দিকেই বলি যে তুমি তোমার সম্বন্ধে কিছু বলো। আমি তোমার ইন্ট্রোডাকশনটা জাস্ট একটা ছোট্ট করে দিয়ে দিয়েছি, তুমি তোমার ব্যাপারে পুরোটা বলো। আমার তো আমি এই ফটোগ্রাফির তো প্রথম থেকে ইচ্ছা ছিল, সিনেমাটোগ্রাফিরই না, প্রথমে ইচ্ছা ছিল ট্রাভেল ব্লগিং নিয়ে করার। কিন্তু যখন ট্রাভেল রিলেটেড ফটোগ্রাফি করার ইচ্ছা, যখন তার জন্য চাকরি ছেড়েছিলাম, তারপরে এসে বুঝলাম ট্রাভেল ফটোগ্রাফি বলে কোনো কিছু হয় না, তার থেকে কোনো পয়সা পয়সা আসে না। তো তারপরে ওয়েডিং ফটোগ্রাফি ইনিশিয়ালি হ্যান এসব শুরু করেছিলাম, ভেবেছিলাম 1 বছর জন্য ট্রাই করি, যদি না হয় তাহলে আবার জব জয়েন করে যাবো প্রাইভেটে, তো আর কোনো অসুবিধা নেই। তো এরকম প্ল্যানিং থেকেই শুরু করেছিলাম যে এমবিএ করার পরে হ্যাঁ ঠিক আছে জবও করতে। আমি 2014-তে জব ছেড়েছি, তার আগে পর্যন্ত জব করেছি 4 বছর 5 বছর মতন। তারপর ছেড়ে দেওয়ার পরে 1 বছর জন্য ট্রাই করেছিলাম যে দেখার জন্য হয় কিনা। তো ট্রাই করেছি ঠিকঠাক, আস্তে আস্তে একটার পর একটা স্টেপ বাই স্টেপ ব্যাপারটা হয়ে গেছে। তারপরে এখনো চলছে, 9-10 বছর হয়ে গেল। আচ্ছা, তোমাকে এখন আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করি। এখন প্রেজেন্টলি তুমি কিসে বেশি ফোকাস করছো, আর তোমার ফিউচার প্ল্যান কি? আমার তো ফিউচার প্ল্যান হচ্ছে নিজের জন্য কন্টেন্ট করা, মানে নিজে কিছু ডিরেকশন আর ক্রিয়েট করার জন্য। কারণ কারোর জন্য করলে সেই স্যাটিসফ্যাকশনটা থাকে না যেটা নিজের কাজের জন্য থাকে। আচ্ছা। কিন্তু পেইড কাজের ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় একটা ক্লায়েন্টের এন্ড থেকে রেস্ট্রিকশন থাকেই, তার একটা প্রেফারেন্স ডিপেন্ড করে। তো এখন আপাতত আমার ইচ্ছা আছে নিজস্ব কিছু কন্টেন্ট, শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও, যেগুলো একটু কম বাজেটের মধ্যে নিজে প্রডিউস করে করা যায়। বাকি প্রফেশনালি তো যেটা করা সেটা করি। আচ্ছা, আমি যেটা এর আগেও মেনশন করেছি যে 200-র ওপরে মিউজিক ভিডিও করেছো হুম। তুমি। আর যতদূর আমি জানি, ইভেনলি আমিও পার্ট অফ দিস হামতুম গ্রুপ। সো আমি সেখান থেকেই বলি যে তুমি 200-র ওপরে মিউজিক ভিডিও, তোমার এক্সপিরিয়েন্স কি এখন? না, মিউজিক ভিডিও ব্যাপারটা, মিউজিক ভিডিওতে আমি ছিলাম না অ্যাকচুয়ালি।
পুরো ব্যাপারটা একজনের থেকে একজন বন্ধু আর তার থেকে রিলেশন, এইভাবে ব্যাপারটা আছে। মিউজিক ভিডিও আমি তখন পাপানের সঙ্গে আমার ফার্স্ট স্টার্ট করা। পাপানে SM স্টুডিও বলে একটা চ্যানেল এখনো আছে। তো তখন পাপানে একটা নতুন চ্যানেল খুলেছিল সেখানের জন্য। আর সেই টাইমে তখন 2020-21 তখন ওই জিওর জাস্ট আসার পরে তখন জাস্ট ইউটিউবে মিউজিক ভিডিও ব্যাপারটা বুম করা শুরু করেছে। দেবলীনা প্রথম দিকে গানগুলোকে হিট করেছিল। মানে দেবলীনা নন্দী, হ্যাঁ, দেবলীনা নন্দী। সিঙ্গার দেবলীনা হ্যাঁ, নন্দী। তারপরে ওই টাইমে পাপানেরও নতুন নতুন চ্যানেল স্টার্ট করেছিল, পরপর গানগুলো হিট হচ্ছিল। তো ওই টাইমে পাপান, আমরা একটা ছোট টিম পাপানের নিজস্ব চ্যানেলের থেকে গান বার করা শুরু করি। তখন অত সিঙ্গারও ছিল না, অত বেশি মিউজিক ভিডিও হতো না। সেই হিসাবে দেখতে গেলে আজকে 4-5 বছর হয়ে গেছে। আস্তে আস্তে আমি নিজেও এডিট করা স্টার্ট করেছি, নিজস্ব ক্রিয়েট করা শুরু করেছি। পাপানেরও এখনো পর্যন্ত করে, বাকি আদার্সেরও অনেক করি। তো ওইভাবে শুরু হয়েছিল। বাট শুরুটা ওই আহ, একটা ওই কোলাবোরেশনের মধ্যে দিয়ে হয়েছিল বলা যায়। হ্যাঁ, কারণ আমি এখন যেটা জানি যে আমিও পার্ট অফ সাম মিউজিক ভিডিওস। তুমিও মানে এখানে অনেকেই জানে যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করে, বা তোমার ইউটিউব চ্যানেল মানে বা তোমার ফেসবুকে তুমি যেগুলো প্রচার করো সেখানে আমি জানে যে বেসিক্যালি আমার তো নিজস্ব এখনো কন্টেন্ট করি না। হুম, আমি চেষ্টা করি যে কাজগুলো আমি করি সেগুলোই শেয়ার করা। হ্যাঁ, সেগুলো শেয়ার করো। তো আমি জানি যে এখন কিভাবে কাজ হয়। আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে শুরুটা কিভাবে হয়েছিল। আর একটা জিনিস, তুমি এখন খুব ওয়াইজলি বা ওয়াইডলি, ঠিক আছে, আমি বলতে পারি যে কর্পোরেটের সাথে যুক্ত, এবং যেখানে আমিও অনেকটা বেশি পার্ট, কারণ আমরা কোভিড থেকে হয়তো শুরু করেছিলাম। হুম। খুব যদি ভুল না করি, তুমি এবং আমাদেরই গ্রুপ মেম্বার ছিল বা আছে এখনো, সৌগত। তারা প্রথম শুরু করেছিল, দেন আস্তে 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 মানে তুমি মেনলি শুরু করেছিল, তারপর সৌগত, দেন আমি, আরো অনেকে আছে যারা, অতনু, মানে আমাদের গ্রুপের প্রত্যেকের নাম নিচ্ছি যারা হামতুমের খুব কোর মেম্বার। প্রত্যেকের নাম হয়তো আমি নিতে পারছি না এখানে, তার জন্য ভেরি সরি। বাট প্রত্যেকেই খুব কোর এবং খুব ইম্পর্টেন্ট মেম্বার, তুমি নিজেও জানো সেটা, ঠিক আছে। তো এই যে কর্পোরেটে, এখন তোমার কর্পোরেটে মানে এটা আমি জানি যে কর্পোরেটে তোমার অনেকটা বেশি দক্ষতা হয়ে গেছে, অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ইভেনলি কর্পোরেট বলতে আমি হসপিটালসই মেন বলছি, কারণ আমাদের হুম। ওই সেগমেন্টে হসপিটালসে মানে যে কোনো জায়গায় বা যে কোনো হসপিটালে, মেডিকেল, হ্যাঁ। যে কোনো মেডিকেল সেক্টরে নাম মানে অনিকেত মুখার্জি বা হামতুম, ঠিক আছে, যেটা তোমার ব্র্যান্ড। তো সেক্ষেত্রে তোমার কর্পোরেটের সাথে কাজ করে প্রথম চ্যালেঞ্জেস কি ছিল, একটু যদি আমার না, বলো। চ্যালেঞ্জেস না, বেসিক্যালি কি কলকাতাতে আহ, বেশিরভাগ যে ফটোগ্রাফার্স আছে আহ, তারা ওয়েডিং এর বাইরে কাজ খুব একটা করে না। মিউজিক ভিডিওর ক্ষেত্রেও দেখেছি খুব সিলেক্টিভ 3-4টে গ্রুপ বা 3-4টে ইন্ডিভিজুয়াল গ্রুপও নয়। বেসিক্যালি ডিওপি আছে যারা মিউজিক ভিডিও করে, বাকি সব ওয়েডিংই করে। ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার প্রচুর আছে, এখন অনেকে করছে, বাট এক্সপিরিয়েন্স বলতে গেলে 3-4জনই আছে যারা সেই লেভেলে কাজ করে বড় ব্র্যান্ডের সঙ্গে। কর্পোরেটের ক্ষেত্রে আমি তো ওইভাবে কিছু ছিল না কলকাতাতে। আমি বেসিক্যালি হেলথ কেয়ারের উপরই কাজ করি, তুই তো জানিসই। হুম। আমাদের হেলথ কেয়ারের মধ্যে বড় ব্র্যান্ড, ম্যাক্সিমাম কলকাতা বড় বড় ব্র্যান্ডের সঙ্গে আমরা কাজ করি। মানিপালের সঙ্গে করি, অ্যাপোলো, ফর্টিস, দিশান। তো এই নারায়ণের সঙ্গে আগে ছিল কোলাবোরেশন। এইচসিজি। এইচসিজি কো, এইগুলো অ্যাকচুয়ালি হেলথ কেয়ার সেক্টরটা তো ছোট, তো অনেকটা ডিফারেন্সের মাধ্যমেই হয়েছে। বাট শুরুটা অ্যাকচুয়ালি কি এজেন্সিতে কাজ ম্যাক্সিমাম। এখন তো ডিজিটাল মার্টটা অনেকটা পার্ট হয়েছে, তো বেশিরভাগ হসপিটাল বা বাকি কর্পোরেটসরাও এখন ডিজিটাল কন্টেন্টের উপর জোর দিচ্ছে। কিন্তু ডিজিটাল কন্টেন্টটা করার লোক নেই, কারণ ম্যাক্সিমাম লোকজন বোঝে না যে ডিজিটাল কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আর যারা করে ক্রিয়েট তারা বেসিক্যালি এজেন্সি। এবারে এজেন্সি ক্ষেত্রে ব্যাপারটা কি, এজেন্সি চার্জেস অনেক বেশি থাকে, 1 নম্বর সোজা কথা। আর একটা মানে আমি মনে করি, আমি মনে হয় একমাত্র আছি যে ডাইরেক্ট কোনো ফটোগ্রাফার কোনো ব্র্যান্ডের সঙ্গে ডাইরেক্ট কাজ করি, বাকি সব এজেন্সির থ্রুতে হয়। এবার এজেন্সি কিছু বাউন্ডেশন আছে, আমি যে জিনিসটা কর্পোরেটকে ডাইরেক্ট প্রোভাইড করতে পারবো সেটা এজেন্সি পারবে না। আমি এমন ডেটে ফটোগ্রাফার দিয়ে দেবো যে এই ডেটে এজেন্সি দিতে পারবে না। মানে বা এরকমও হয়েছে যে কলকাতার পিক ওয়েডিং ডেট, সেই ডেটে কোনো কোথাও কোনো এজেন্সি কোনো ফটোগ্রাফার জোগাড় করে দিতে পারবে না। সেই দিনকার আমরা যেহেতু ওয়েডিং এর অনেক মার্ক চেনা থাকে, এরকম হয়েছে যে একটা হসপিটালের মানে খুব ইমার্জেন্সি একটা শুটের দরকার ছিল। তো আমি একটা ছেলেকে জাস্ট ওই, যেহেতু আমাদের ওয়েডিং এ থাকে যে হালদির পরে নেক্সট আবার বারাত আসে বিকেল বেলা, তো
ওই মাঝখানে 2 ঘন্টার উইন্ডোর মধ্যে পাঠিয়ে দিয়েছি আমি খবর নিয়ে কলকাতাতে কোন ফটোগ্রাফার এই কোন ড্রোন ওই টাইমে অ্যাভেলেবেল আছে, তাকে 2 ঘন্টার জন্য বলে পারমিশন করিয়ে তাকে দিয়ে শুট করিয়ে দিয়েছি। এটা কোনো এজেন্সি করতে পারবে না। তো এক্স্যাক্টলি। এই জন্য আমি যে কোনো কর্পোরেটে কথা বললেও কর্পোরেটের ক্ষেত্রে এই জিনিসটাই কর্পোরেট পায় যে আমি যেহেতু ডাইরেক্ট কানেক্টেড, মানে আমি ডাইরেক্ট অ্যাজ এ ফটোগ্রাফার কাজটা করি, তো একটা আমি কাজটা ভালো বুঝি যে আমাকে কি আউটপুট দিতে হবে। আমাকে অনেক এজেন্সি মানে অনেক কর্পোরেটের থেকে আদার্স অনেক কাজের জন্য অফার করে যে তুমি প্রিন্টিং রিলেটেড কাজ করো কিনা, মানে অ্যাকচুয়ালি ব্র্যান্ডিংটা তো কাজ, তো ব্র্যান্ডিং এর বাকি কাজ করো কিনা। আমি সবসময় বলি দিই না আমি করি না, তো চাইলে আমি সেটা নিতেই পারি, বাট যেটা আমার ফটে না, যেটা আমি করি না, সেটা নিয়ে এক্সট্রা কিছু ইনকামের চক্করে সেটা তাদের সঙ্গে একটা খারাপ বিষয় তো করে লাভ নেই। তো আমি যেটা করি সেটাই করি। আমার কোনো ব্র্যান্ডিং কোম্পানি নেই, আমার পিওরলি ফটোগ্রাফি কোম্পানি। ফটোগ্রাফি রিলেটেড বা এই ফটোগ্রাফি অ্যানিমেশন ভিডিও এই রিলেটেড কাজটাই করি। তো কোম্পানির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওদের মনে হয়েছে যে আমার সঙ্গে কাজ করে সুবিধা হয়েছে তার জন্য, এবং তার জন্যই আস্তে আস্তে বেড়েছে ব্যাপারটা। এক্ষেত্রে আমি একটা আমার রিসেন্ট এই বছরের এক্সপিরিয়েন্স তুমিও জানো, যেটা 3rd ফেব্রুয়ারি মনে ছিল, 3rd ফেব্রুয়ারি একটা খুব ইম্পর্টেন্ট ডেট ছিল সেই দিন। মানে একটা আমি নাম নিচ্ছি না, একটা হসপিটালে আমাদের শুট পড়েছিল। তুমি অলরেডি ওয়েডিং এ, আমাদের গ্রুপে প্রত্যেকে ওয়েডিং এ ছিল, এন্ড আমিও একটা ওয়েডিং এ ছিলাম। তারপর দাদা বললো যে আহ, এইখানে সম্রাট দরকার, মানে যেতেই হবে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ কর্পোরেট, ইউ ক্যান নেগলেক্ট কর্পোরেট, বিকজ কর্পোরেটকে তোমাকে টাইম দিতেই হবে। অ্যান্ড দ্যাট পয়েন্ট অফ টাইম আমি সেখানে ভিডিও করেছি। আমি জাস্ট আমার নিজের থেকে শেয়ার করছি এটা। আমি ভিডিও করেছি, আমার জন্য বারাত এসে, মানে বর এসে 10 মিনিট থেকে 15 মিনিট দাঁড়িয়ে রয়েছে। আমি ফোনে জাস্ট কন্ট্যাক্ট করে বললাম দাদা 10-15 মিনিট টাইম লাগবে। আমি অনেকটা মোটামুটি 9 to 10 কিলোমিটারের ডিস্টেন্সে ছিলাম, আমি এসে তারপরে আসলাম, বারাত ঢুকলো। মানে দ্যাট কাইন্ড অফ ইম্পর্টেন্স উই গিভ টু দ্য কর্পোরেট। দ্যাটস ওয়াই আমি এটা বলতে পারি যে আজকে হামতুমকে সবাই কর্পোরেটে, মানে মেডিকেল কর্পোরেটে, হেলথ কেয়ারে সবাই এই কারণেই চেনে যে যে কোনো দিন, এই দাদা যেটা বললাম আমি রিপিটই করছি একবার, যে কোনো দিন এনি কাইন্ড অফ ইভেনলি যদি কোনোদিন কোথাও না পাওয়া যায়, আমাদের প্রত্যেকে ফটোগ্রাফি হ্যাঁ, আমার নিজে সারার বিয়েতে আমি গিয়ে শুট করে দিয়েছি, কাউকে না পেয়ে আমি নিজে গিয়ে করে দিয়েছি। এক্স্যাক্টলি, আমাদের কাছে মজাটা থাকে না, আমাদের কাছে কর্পোরেটকে সার্ভিস প্রোভাইড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে, আমি যত অনেকের দ্বার থেকে শিখেছি, তো এটাই আমাদের কাছে মেন এখন। আচ্ছা, আরেকটা জিনিস বলে, আমরা যে অ্যাটমসফিয়ারে আছি তোমার কেমন লাগছে বলো? মানে এইখানে একটা পডকাস্ট হঠাৎ করে প্ল্যান করলাম, অ্যান্ড মানে যে সাডেন প্ল্যান হয়েছে, তুমিও জানো, ঠিক আছে? তো এই অ্যাটমসফিয়ারে তুমি তো, আমরা তো প্রচুর এরকম পাহাড়ে ঘুরতে এসেছি, হ্যাঁ, ঠিক আছে, এইরকম অ্যাটমসফিয়ারে রয়েছি। এবার একটুখানি বলি, আমার ঠিক ক্যামেরার পেছনে রয়েছে জয়জ্যোতি, আর ওর পেছন দিকটা পুরো অন্ধকার, মানে আমি হয়তো দেখাতে পাচ্ছি না বাট পুরোটাই অন্ধকার। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে এই যে অন্ধকার দেখে, বা তোমার এই যে রাত্রির বেলা নিঝুম পাহাড়, সেই রকম কোনো মানে একটু হরর আমি বলবো না, কারণ এখন সবাই হরর নিয়ে গল্প করছে, বাট সামথিং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তোমার কিছু আছে কি? তাহলে একটু যদি শেয়ার করো আমাদের সাথে। মানে কারণ তুমি প্রচুর পাহাড় ঘুরেছো, আমি আমি জানি তুমি অনেক অনেক আর্লি এজ থেকে মনে হয় যত সম্ভব সান্দাকফু দিয়ে শুরু করেছো, বা দার্জিলিং। সান্দাকফু 3বার ট্রেক করেছে। 3বার ট্রেক করেছে, আমি তোমার সাথে একবার ট্রেক করেছি সান্দাকফু। আমরা একবার করেছিলাম, আমি 2012-তে সান্দাকফু ট্রেক করেছিলাম। ওই টাইমে সান্দাকফুতে মানে ট্রেক ছাড়া অপশনই ছিল না। আমি প্রথম যখন 2012-তে করেছিলাম, এখন তো ল্যান্ড রোভার ওঠে, তখন আমরা ওই লাস্ট মানেভঞ্জন পর্যন্তই ল্যান্ড রোভারে গেছিলাম। তারপরে ওখান থেকে পুরোটাই 5 দিনের ট্রেক করে, মানে প্রথম দিন টংলু, তারপর দিন কালপোখরি হয়ে সান্দাকফু হয়ে গুরদুম থেকে শিখোলা হয়ে নেমেছিলাম। পুরো 5 দিনই ট্রেক করেছিলাম। আমরা পরের দুবারও মোটামুটি সেম রুটই আমি করেছিলাম, খালি কিন্তু ট্রেক আমি প্রত্যেকবারই সান্দাকফুতে করেছি। এখন তো ল্যান্ড রোভার ওঠে, বাট ওই মজাটা নেই যেটা সান্দাকফুতে ট্রেকে আছে। ট্রেকে আছে, এক্স্যাক্টলি। ট্রেকের একটা আলাদা মজা আছে, আর সান্দাকফু একটা অন্যরকম ট্রেক। আমার সেকেন্ড দিনটা খুব ভালো লাগে, যেদিনকার টংলু থেকে কালপোখরির ডিস্টেন্সটা অনেকটা বড়, অনেকটা ডিস্টেন্স, এবং যতই তাড়াতাড়ি করো না কেন, আমরা প্রথমবার গেছিলাম সব ছেলেরা ছিলাম, পরের বার তো লাস্টবার আমরা আমার বউ ছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা এডিশন দিচ্ছি জাস্ট, আমরা ঢুকতে ঢুকতে মানে 8টা হয়ে গেছিল, এন্ড গ্রাম থেকে না হলেও 12 জন, 10-12 জন লঞ্চ নিয়ে খুঁজতে এসছে ইভেনলি, যারা ওটা একটা ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ে, ফরেস্ট ডিপার্টমেন্টে। তো না, ওটা বেসিক্যালি হয়েছিল আমাদের মধ্যে দুজনের অ্যাকচুয়ালি শরীর খারাপ লাগছিল, তো তারা গাড়ি করে চলে গেছিল ল্যান্ড রোভারে করে। ওই মাঝখান থেকে আমরা শেয়ারে গাড়ি ধরে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। তারা গিয়ে এতক্ষণ আসছি না দেখে আমরা প্যানিক করে ওখানকার যে গার্ড ফার্ড ছিল তাদেরকে বলেছিল, লোকালসদের বলেছিল, তারা রীতিমতন অনেকটা খুঁজতে চলে এসেছিল। কিন্তু আমরা এনজয় করছিলাম অ্যাকচুয়ালি রাস্তাটা পাহাড়ের। আজকেও আমরা যেখানে বসে আছি এতটা ফাঁকা নিরিবিলি,
সেই রকম রাস্তা থেকে ট্রেক করার মধ্যে একটা আলাদা মজা থাকে। এক্স্যাক্টলি। ওই যে নিস্তব্ধ একটা গ্রামের শান্তি, ওই জায়গার মধ্যে থেকে হেঁটে যাওয়া, ওই কটা মানুষ, কারুর শব্দ শোনা যাচ্ছে না, কেউ কথা না বললে ওই সাইলেন্সটা ফিল করা যায়। এবারে সেটা কি সকালে হয় না, সন্ধ্যের দিকের পরে সান্দাকফু, যেহেতু সেকেন্ড ডেটা এত লং থাকে, আমরা প্রথমবারও করেছিলাম তাতেও আমাদের রাত হয়েই গেছিল, অতটা রাত হয়নি কিন্তু রাত হয়েছিল সেক্ষেত্রে, তখনও ওই ব্যাপারটা ফিল হয়েছিল যে সাইলেন্সটা খুব ফিল করা যায় ওই সেকেন্ড ডেটাতে, যেদিনকার টংলু থেকে কালপকরির আচ্ছা, ডিস্টেন্স। কিছু এক্সপিরিয়েন্স আমি তোমার থেকে জানতে চাইবো, মানে লাইক কোনো মানে একটু একটু অন্যরকম। হররের ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি গল্প তো অনেক বন্ধুর থেকে শুনেছি, ফ্যামিলিতে শুনেছি, অনেকে বলে, হুম 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 হুম। কিন্তু হরর আমি অতটা ভয় পাই না কোনো জিনিসে, আমি কোনোদিন হরর জিনিসটা মানতামও না, এখনো মানি না, as such মানতাম না আমি মানে। আমি আমি তোমায় একটা জাস্ট পয়েন্ট আউট করি, যেটা ম্যাক্স আমাদের যে কোরিওগ্রাফার হ্যাঁ, ছিল, ওই ঘটনাটা একটু প্লিজ শেয়ার করো প্লিজ। একটাই আমার মনে হয়েছিল যে আমি অনেক জায়গায় শুনেছিলাম, অনেক ভিডিওতে দেখায় যে অ্যাকচুয়ালি ক্যামেরা বা এই ধরনের কোনো অবজেক্টের মধ্যে কোনো কি বলে ওটাকে, এনটিটি বা কোনো একটা পাওয়ার, যেটাকে যাই মনে করুক না, সেটা ধরা পড়ে। তো এই যে ধরা পড়ার ব্যাপারটা, এই ব্যাপারটা আমি শুনেছিলাম যে এরকম কিছু একটা হয় এবং এটা হতে পারে। তো একটা ঘটনা আমার ঘটেছিল, ওটা আমার যারা ও জানে, বাকিরাও জানে, আমি বলছি যে আমরা একটা শুটে এসেছিলাম মিউজিক ভিডিওরই। আমরা গেছিলাম হচ্ছে ওই জায়গাটার নাম সান্দাকফু রুটেই, কিন্তু আমরা গাড়িতে গেছিলাম। ওই জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি, কোথায় গেছিলাম মনে আছে তোর? না, আমি অ্যাকচুয়ালি ছিলাম না ওইটা ওই না, কিন্তু জায়গাটা হয়তো বলেছিলাম যে সান্দাকফু রুটেই, কিন্তু টংলুর এদিকটা নয়, ডাউন সাইডে কোনো একটা জায়গা যেখান থেকে আমরা আশেপাশে কোনো শুটের প্ল্যান করেছিলাম, বাট ওই দিকটা একটু অফবিট, অনেকটাই অফবিট। তো ওইখানে আমরা একটা ছোট্ট গ্রাম, তো গ্রামটার নাম আগে আমার মনে পড়লে পরে বলছি। হুম হুম হুম। তো আমরা শুটের জন্য গেছি, আহ সেদিনকার সকালে শুট ফুট হয়েছে, আমরা যেখানে শুট করছিলাম সেখানে একটা এরকম সুন্দর শ্মশান মতন ছিল, নিচ থেকে পাইন বন ছিল, ওখানে আমরা ড্রোনে শট নিয়েছি, মিউজিক ভিডিও সিঙ্গারে শট ফট নিয়েছি। বিকেল বেলা আমরা বেরিয়েছি এমনি, গ্রামটা একদম ছোট্ট, হয়তো 50টা ফ্যামিলি থাকে। আর নিচের দিকটা নেমে আসছি আমরা, একটা এরকম গেট মতন করা ছিল, ওইটার নামটাই আমি ভুলে যাচ্ছি, যাই হোক। তো এরকম গেটের সামনে থেকে রাস্তাটা ঘুরে গিয়ে নিচের দিকে চলেছে, ওই রাস্তা দিয়ে আমরা সকালে গেছি। তো ওই দিকটা পুরোটা পাইন ফরেস্ট আছে, আর কিছু নেই, আর জঙ্গল, নিচে রাস্তা। তো আর যেই জায়গাটা মানে এরকম রাস্তাটা ঘুরে গিয়ে উঠে গেছে, এখানে শ্মশানটার সামনে পুরো পাইন ফরেস্ট গুলো আছে। তো আমরা ওই গেটটার ওদিকেই হাঁটতে হাঁটতে এসেছি, কিছু একটা এই কোনো একটা কফি, কিছু কফি ফফি পাওয়া যায় কিনা খুঁজছিলাম, তো খুঁজে পাইনি, তো ওই দিকটা হাঁটতে হাঁটতে আমরা এসেছি। এবারে ওইটাতে আমরা ছিলাম, আমি, ম্যাক্সা কোরিওগ্রাফার, আহ মুকুল ছিল, আহ আর তার সঙ্গে ছিল অনিমেষ, আমাদের একজন কো ফটোগ্রাফার। মুকুল খুব ভালো অ্যাক্টিং করে, অনেকেই চেনে এখন মুকুলকে। মুকুল ছিল, তো আমরা খুব গল্প গল্প করছিলাম ওখানে। তো মুকুল আর অনিমেষ আবার ওরা একটু ইয়ার্কি ফিয়ার্কি মারছিল। বনি ছিল ড্রোন করে আমার ড্রোন যে সঙ্গে, যে চালায়, হ্যাঁ। ড্রোনে। তো আমরা এরকম 5 জন ছিলাম। তো আমরা হেঁটে হাঁটতে হাঁটতে এসেছি ওখানে গিয়ে, এবারে মুকুল আর অনিমেষ ইয়ার্কি মারছিল যে এরকম, এই তো এখান থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে, এই অনিকেত দাকে পেছন থেকে ভূতে টেনে নিয়ে চলে গেল, এরকম করছিল, ইয়ার্কি ফিয়ার্কি মারছিল। ম্যাক্সদা একদিক থেকে ম্যাক্সদা ভিডিও করছিল, আর একদিক থেকে মনে হয় আমার ফোন নিয়ে বনি বা কেউ ভিডিও করছিল। হ্যাঁ, আমার ফোনে ছিল না, হ্যাঁ আমার ফোনে না, অনিমেষের ফোনে ছিল, অনিমেষই ফোনটা ধরিয়েছিল, অনিমেষের ফোনই মেনলি ছিল, ভিডিও করছিল এরকম। এবারে আমি জাস্ট, আমরা একটা দেখেছিল ম্যাক্সদা ভিডিও করতে করতে বললো পেছন থেকে একটা লাইট গেল, এরকম কিছু একটা বলেছে, মানে তখন ওরা সামনে ইয়ার্কি ফিয়ার্কি মারছিল, ওদের পেছনে একটা মানে এইরকম ধরো আমরা যে এই রাস্তাটা আছে এরকম, মানে অডিয়েন্স বুঝতে পারবে না যে আমরা জানি এই রাস্তাটার নিচে কোনো রাস্তা নেই, ঠিক আছে? তো ওই রকম রাস্তা সোজাসুজি জায়গাটা, যেটা একটা খাদ, যেখানে কোনো ইন্টেন্সিটি বা কোনো লাইট কিছু না হতে পারে, সেরকম জায়গাতে একটা স্ট্রং কোনো ইন্টেন্স লাইট এরকম তৈরি হলো একটা, তো এটা ফ্ল্যাশ হয়ে চলে গেল। আর ওটা কোনো পোকার লাইট অতটা মানে পাওয়ারফুল ওটা হতে কোনো পারে না। জোনাকি, আর সাধারণত পাহাড়ে ওরকম জোনাকি পোকা থাকে না জোনাকি পোকা সাধারণত। হলেও মানে এবারে কি হয়েছিল ওটা দেখার ওটা ম্যাক্সাইজার বলেছে একটা লাইট গেল পেছন থেকে, হুম তো হুম। ওটা শুনেই সবাই এমনি ভয় চোটে দৌড় দিয়েছে। তো আমি কিছুটা দৌড়ে হাঁপিয়ে গেছি, আমি বললাম দাঁড়া, তো কি বেকার দৌড়াচ্ছিস, দাঁড়া। দাঁড়িয়ে আমরা
আলাদা করে আমি বললাম দাঁড়া ভিডিওটা দেখি। এবারে কিছুটা উঠে মানে যেখানটা হয়েছিল এরকম গেটটার একটু আগেই আমরা ইয়ার্কিটা মারছিলাম, তার সামনেই ওই শ্মশানটা ছিল যেখানে আমরা সকালবেলা শুট করেছি, পাইন ফরেস্ট। আর লাইটটা অ্যাকচুয়ালি ওরা এখানে ছিল, পেছন দিকটা তো ওই শ্মশানের ওই পাইন ফরেস্টটাই ছিল। ওখানে কোনো রাস্তা নেই, রাস্তাটা অ্যাকচুয়ালি এই গিয়ে এরকম ঘুরে গেছে। আচ্ছা, ওখানটা তাহলে ঢাল হবে নিশ্চয়ই। ওখানটা ঢাল এরকম যেমন আমরা পাইন মানে কোনো লাইট ওরকম ভাবে আসা সম্ভব না, ওখানে কোনো মানুষ বা ওখানে কেউ যায় না। আর লাইট লন্ঠন ফন্টনের লাইটও নয়। এবারে আমি তারপরে ভিডিওটা দেখেছিলাম, ভিডিওটার মধ্যে যে লাইটটা ছিল ওটা মানে ওই লন্ঠনের লাইট বা কোনো পোকামাকড়ের লাইট হতে পারে না। মানে ওই ধরনের লাইটের অতটা ইন্টেন্সিটি হবে না যে অত দূর থেকে একটা লাইটের ইন্টেন্সিটি বোঝা যেত। ওটা কোনো তারা মানে স্পেসিফিক্যালি কোনো স্টার বা এরকম টাইপের খুব হাই ইন্টেন্সিভ কোনো পাওয়ারের লাইট যদি নড়ে, তার যতটা ইন্টেন্সিটি থাকে ততটা ইন্টেন্সিটি ছিল। ওটা যদি তারা হয় মানে আমি তারা গ্রাউন্ডে আসবে, তারা অতটা গ্রাউন্ডে আসবে এইরকম জায়গায় থাকতে পারে। আমরা তো দেখছি এইরকম জায়গা থেকে ক্যামেরা করে এরকম নিচের দিকে ঢালে, ওকে, তো ওইখানে তো আর তারা খসে পড়বে না এক্স্যাক্টলি। তো ওটা কিন্তু পাওয়ারটা ইন্টেন্সিটি তো অতটাই হাই ছিল, এবং ওরকম ভাবে গিয়ে এবং যেখান থেকে শুরু হয়েছিল ওখানেই গিয়ে মিলিয়ে গেছে। দুটো ক্যামেরা তো অ্যাঙ্গেলেই ছিল, একজনেরটায় মনে একটু সাইড থেকে ছিল, অনিমেষেরটায় পুরোটা ছিল। একজন তো ডিলিটই করে দিয়েছে সঙ্গে সঙ্গে ভয়। আমি অনিমেষেরটা তারপরে এবারে ওটা দেখার পরে আমি যখন জুম করে দেখেছি, আমি বলছি না হ্যাঁ কিছু তো একটা প্রবলেম আছে, এখানে তো এরকম লাইট হওয়ার কথা না। তারপরে তো সবাই দৌড় মেরে একদম হোটেল পর্যন্ত গেছে, হোটেল পর্যন্ত কেউ আর দাঁড়ায়নি, এত জোরে দৌড়েছে। তারপরে হোটেলে যাওয়ার পরে আমরা ওই ভিডিওটা আমি ভালো করে দেখেছিলাম, দেখার পরে অনেক আগে পাপান আমাকে একটা ঘটনা বলেছিল, ওদেরও এরকম বর্ধমান ওখানে ব্যান্ডের কোন একটা প্রোগ্রামে গেছিল, সেখানে একটা ছবি ওরা মানে একটা ছবি তুলেছিল, পরপর দুটো ছবি মেরেছিল, একটা ফ্রেমে একটা ছাওয়া দেখেছিল এইখানে, পরের ফ্রেমে শাটারে কত সেকেন্ড 2 সেকেন্ড টাইম লাগে না, পরের ফ্রেমে ও দেখেছিল যে ছবিটাতে ছায়াটা এই পাশে, মানে একটা বড় করিডোরের একটা এই পাশ থেকে এ পাশে অত তাড়াতাড়ি যাওয়া মুভ করা সম্ভব না। তো ওই ছবিটা নিয়ে অনেকটা ইস্যু হয়েছিল, পাপানদের অনেকে শরীর খারাপ হয়েছিল অনেকদিন। পাপান ছবিটা রাখার পরে, আমিও জানি এটা, হ্যাঁ পাপান ওই ছবিটা রাখার পরে পাপানেরও কম্পিউটার দুবার ক্র্যাশ করেছিল, অনেক প্রবলেম হয়েছিল। তো পাপান বলেছিল আমি তারপর থেকে এইসব মানে ওর কিছু একটা মনে হয়েছিল যে নেগেটিভ এরকম জিনিস যদি কিছু থেকে থাকে তাহলে সেটাকে না রাখাই ভালো। তারপরে আমি অনিমেষকে ওই দিনই রাত্রিবেলা আমরা অনেকবার দেখে ফেকে ডিলিট করে দিয়েছিলাম। তো এইটাই, আর কিছুই না, মানে অ্যাজ সাচ ওরকম ব্যাপার না যে খুব ভয়ের কিছু, বাট ওই একটাই ঘটনা আমার মনে হয়েছিল যেটা। এবারে কি কিছু জিনিস হয় যে মানুষের মানার ওপরে, এগুলো টোটালটাই মানে লজিক কি। আমরা একবার আর একটা মনে আছে আমার, আমি একবার আমরা কোনো একটা ওয়েডিং করে ফিরছিলাম আমি আর অর্ণব, আর সেম দিনেই পার্থরাও কোনো একটা ওয়েডিং নিয়ে গেছিল অন্য কোথাও, সেই গ্রামের দিকে। ওরা সে লাইট অফ করে ভিডিও করে গ্রুপে দিচ্ছিল, আমাদের তখন একটা কমন ওয়েডিং এর গ্রুপ ছিল, যে এই গ্রুপের মধ্যে ভিডিও চাচ্ছিল এই যে এখানে লাইট অফ করে গুমনামে বা কোনো রাজে গান ফান চালিয়ে ভিডিও করে করে ইয়ার্কি মারছিল। তো আমি আর অর্ণব ইয়ার্কি মেরে আমাদের বিশ্বপাড়া ওদিকে কোন একটা কবরস্থান আছে না, নিউ ইয়ারপুর বিশ্বপাড়া আসার পর, ওখানে একটা কবরস্থান আছে, আসার পথে ওই রাস্তা দিয়ে আসছিলাম। তো অর্ণবকে আমি বললাম যে চ তাহলে আমরাও ভিডিও করে দিই ইয়ার্কি মেরে একটু নি। তো আমি মোবাইলটা অন করে এরকম ভাবে ভিডিওটা করতে গেছি, যখনই ক্যামেরাটা ঘুরিয়েছি ওই ব্যাপারটা জ্বলছিল, ব্যাপারটা নিভে গেছে। ঠিক আছে, ব্যাপারটা নিভে গেছে, আমি করতে গেছি করতে পারিনি। আর অর্ণবের কি ভয় লেগেছে, অর্ণব ওই মোমেন্ট পর্যন্ত রাজি ছিল যে হ্যাঁ দাঁড়াবো ভিডিওটা করে নিস, মানে কবরস্থানের গেটটা তুলে ঠিক করেছিলাম আমি, তুলে ওই ছবিটা গ্রুপে দেবো, কারণ ওরাও ইয়ার্কি মারছে আমরাও ইয়ার্কি। কবরস্থানটার সামনে দিয়ে এখনো যায়, এখনো বেশ ভালো করে একদম পুরো রাস্তাটা লাইট হয়ে গেছে, এরকম ভাবে ঘুরে পুরো রাস্তাটা গেছে। আমরা পুরো কবরস্থান দিয়ে ঘুরে এসেছি, ব্যাপারটা চলছিল। ঠিক এই মোড়টা যে ঘুরছি ওইখানেই দেখবি গেটটা দেওয়া আছে পবিত্র কবরস্থান লেখা, ওই গায়ে ছবিটা তুলতে গেছি, যেই ছবিটা তুলতে গেছি মানে ফ্ল্যাশ আমি এরকম শাটার মেরেছি, লাইটটা বন্ধ হয়ে গেছে, ছবিটা ওঠেনি। আর অর্ণব দেখলাম ঘাপ করে টেনে দিলাম, দাঁড়া ছবিটা মারি। অর্ণব বললো না দাঁড়াবো না, ও বেরিয়ে চলে গেছে। তো তারপরে মানে আর পেছনে ফিরে তাকিয়েছো? পেছনে ফিরে আমি কিছুটা এগিয়ে গেছিলাম, তারপরে আবার লাইটটা জ্বলেছে। ঠিক আছে, মানে কেউ এবারে ব্যাপারটা কি, আমি বাড়িতে এসে বলেছি আমার বাবা আমার মতন মানে না, বাবাকে বলেছি এরকম কিছু। এবারে আমার মা বা যারা মানে তারা বলেছে যে হ্যাঁ কিছু একটা ব্যাপার ছিল, অন্য মনে করেছে কিছু একটা ব্যাপার ছিল, ও দাড়ি করায়নি তার জন্য। আমার বাবাকে বলেছি, বাবা বলছে ভ্যাপারের লাইট জ্বলে নেবে, এরকম কোনো ব্যাপার নেই, নিভেই যেতে পারে ব্যাপার। এটা কিন্তু হয়, ভ্যাপারের লাইট জ্বলে নেবে এক্স্যাক্টলি ওই টাইমেই। হ্যাঁ ওটাই তো বললাম, ওর জন্যই এই জন্যই এক্সাম্পলটা দিলাম, যেটা হচ্ছে মানুষের বিশ্বাসের উপর। যে মানার না সে বলবে ভ্যাপারের লাইট জ্বলে নেবে, তখন নিভেছিল, তোরা ওটাকেই পয়েন্ট করে নিয়েছিস। যে মানার সে বলছে ওই টাইমেই কেন বন্ধ হলো, তুই যেটা বলি এটা ডিপেন্ড করে মানুষের। আজকের অ্যাটমসফিয়ারটা অনেকটাই আলাদা, মানে এরকম কোজি ওয়েদারে একটা এরকম অ্যাটমসফিয়ারে মানে
আলাদা একটা হরর পডকাস্ট আমরা করতে পারতাম, অনেক গল্প আমারও আছে তোমারও আছে, তো সেইগুলো করতে পারতাম। আমি সেটা চাইছি না, আমরা চাইছি একটা নর্মাল ইন জেনারেল সবাইকে একটা আহ, গল্পের মাধ্যমে আমাদের বোঝাতে যে আমার তোমার লাইফ এক্সপিরিয়েন্স কি বা তোমার লাইফের সম্বন্ধে জানাতে চাইছি। আর একটা জিনিস বলি, আমাদের ইউটিউবে, ঠিক আছে, আমি তো কম কন্টেন্ট দেই, আমি টাইম পাই না অ্যাকচুয়ালি, খুব একটু ব্যস্তই থাকি নিজের পার্সোনাল কাজ নিয়ে। মানে আমি জানি অ্যাটলিস্ট তুমি প্রচুর ক্রিয়েটরকে ফলো করো, ঠিক আছে, তুমি অনেকের ভিডিও দেখো, সেটা রোস্টিং হোক, ইনভেস্টমেন্ট হোক, কিংবা ফটোগ্রাফির ক্ষেত্রে হোক, সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে হোক, যেটা তুমি মেনলি করো এখন সিনেমাটোগ্রাফি। আহ তো সেক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই যে তোমার কাছে এখন ইউটিউবে বেস্ট ক্রিয়েটার কে? ইউটিউবে হোক বা নর্মালি বেস্ট ক্রিয়েটার, সাধারণত আমরা ইউটিউব থেকেই দেখি, ক্রিয়েটারদের মেন প্ল্যাটফর্ম ইউটিউব। তো সেক্ষেত্রে ইউটিউবে বেস্ট ক্রিয়েটার কে তোমার কাছে? ইউটিউবে আমার বরাবরই বিবি কিউএন্সকে ভালো লাগতো বেশি, আচ্ছা। ভুবন। আর পার্টিকুলারলি আমি, আমার যদি স্ট্যান্ড আপ বা এখন কমেডির দিক থেকে ভালো লাগে, তাহলে জাকিরকে ভালো লাগে আর রবি গুপ্তাকে ভালো লাগে। এই দুজনের কন্টেন্ট আর রাইটিং এর মধ্যে আমার বেশ জোর লাগে, খুব ভালো কন্টেন্ট করে। আর যদি রোস্টিং দেখতে হয় বাংলা হিন্দি মিলিয়ে, তাহলে দুজন ক্রিয়েটার ছিল যারা এক টাইমে মানে অতটা মনে লোকে অতটা পছন্দ করতো না, যেহেতু স্ল্যাং বেশি করতো বা কিছু। বাট এখন আমি দেখেছি, এক তো হিন্দিতে লক্স চৌধুরী আর বাংলাতে বস্তির ছেলে পচা, এরা দুজন খুব ভালো একদম, মানে বলে না কন্টেন্ট বানায় তো ঠুকে বানায়, একদম কাউকে ছাড়ে না। এরা দুজন এখন ওরকম কন্টেন্ট বানায়, তো এদের দুজনের কন্টেন্ট রোস্টিং এর দিক থেকে ভালো লাগে। আর এমনি ফাইন্যান্সের দিক থেকে দেখতে গেলে ফিনোলজি বলে একটা চ্যানেল আছে, ও খুব ইনফরমেটিভ আর নিউট্রাল কথাবার্তা বলে খুব একটা, আমার মনে হয়। তো ও অনেকেই ফলো করে ফিনোলজিকে, তো ফিনোলজি কন্টেন্টও ভালো এইরকমই। আর বাকি চ্যানেল তো সবসময় টিভিএফ বেস্ট। টিভিএফ, টিভিএফ তো অলওয়েজ আমাদের টিভিএফ অলওয়েজ খুব বেস্ট, তো ভালো আলাদাই মানে কন্টেন্ট দেয়। শুধু কন্টেন্ট বানায় না, ক্রিয়েটার এমন লেভেলে চলে গেছে যে অ্যামাজনের জন্য পঞ্চায়েত কাদের টিভিএফ এর। যত বড় বড় এখন সিরিজ বানাচ্ছে টিভিএফ বানাচ্ছে, তো টিভিএফ কন্টেন্টটাকে ইউটিউব থেকে আলাদা জায়গায় নিয়ে চলে গেছে। একটা বড় বড় প্রোডাকশন কোম্পানি ওরকম প্রোডাকশন করতে হয় না যেটা টিভিএফ বানায় এখন। টিভিএফ এ প্রচুর আমি অনেক দেখেছি, অনেকেই দেখেনি হয়তো। টিভিএফ এর পিকচার্স খুব ভালো সিরিজ। তারপরে টিভিএফ এর কোটা ফ্যাক্টরি তো খুব ফেমাস। খুব ফেমাস। তারপরে আর একটা ওই যেটা ওই কি বলে, যারা এই নিয়ে পড়ে ইউপিএসসি করে তাদের যেটা কি হলো, হোস্টেল, না হোস্টেলের না সেরকম কিছু। ওটা ওটা তো আর একটা অন্য আছে, যেটা ওই চারটে বন্ধুর যেটা, আহ, তাই তো? না ওটা নয়। আরে যেটা হচ্ছে কি ওই এটা ছিল, আহ, ওটাকে কি একটা টার্মস যেন বলে, সেটাকে নিয়ে, সেটাই ওয়েব সিরিজটার নাম, ওরা ভুলে গেছি। ওটা আমি দেখেছি, তুমি যেটা বলছো ওটা হুম আমি দেখেছি, ওটা তুমি আমাকে সাজেস্ট করেছিলে, হুম। আমি দেখেছি, আমারও এখন অ্যাকচুয়ালি মনে অ্যাসপারেন্ট, পড়ছে না। অ্যাসপেরিক্স। অ্যাসপারেন্টও খুব ভালো সিরিজ। তারপরে কোটা ফ্যাক্টরি তো ভালোই। তারপরে আর একটা ওই মানে ওদের প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা স্টুডেন্ট তারপরে তারপরে এরকম ভাবে আছে। তার আগেও একটা হোস্টেল ডেজ আছে, ওটাও ভালো। হোস্টেল ডেজ। আহ, আর তার আগে আরেকটা সিরিজ ছিল যেটা একদম স্কুল লাইফের লাইফটাকে নিয়ে সেটা। তারপরে কোটা ফ্যাক্টরি, আইআইটি নিয়ে, ইউপিএসসি নিয়ে অ্যাসপারেন্ট, তারপরে স্টার্ট আপ নিয়ে পিচার্স, তো প্রত্যেকটা মানে জেনারেশনকে অ্যাড্রেস লাইফের করে। হ্যাঁ, স্টোরি গুলো স্টোরি নিয়ে। গুলোকে অ্যাড্রেস করে, এক্স্যাক্টলি। তো ওটা আচ্ছা, খুব ভালো। তোমায় একটা জিনিস বলি, তুমি যেহেতু সিনেমাটোগ্রাফি করো, তো অবশ্যই সিনেমাটোগ্রাফি করতে গেলে সিনেমা সম্বন্ধে অনেকটা আইডিয়া রাখতে লাগে। তো এই যে বলিউড, হলিউড, বা হলিউড আমি ছেড়ে দিলাম কারণ ওটা আমাদের মধ্যে নয়, আমাদের দেশের নয়, বলিউড, টলিউড, ঠিক আছে, বা আমরা এখন যেটা দেখতে পারি সাউথ ইন্ডিয়ান মুভিজ, সবাই বেশি সাউথ ইন্ডিয়ান মুভিজ পছন্দ করছে। আর বলিউড সেই ক্ষেত্রে সেই রকম জায়গা করে উঠতে পারছে না হয়তো, বা সেরকম ভাবে মানুষ পছন্দ করছে না। অনেক বলিউডের ভালো ভালো মুভি কিন্তু সেই পরিমাণ যতটা বাজেট নিয়ে কাজ করছে সেই পরিমাণ ইনকাম করতে পারছে না বা রেভিনিউ জেনারেট করতে পারছে না। সেটার কারণটা যদি তুমি বলো, মানে ওটা জাস্ট একটা ডিসকাশনের মতো, যে তুমি যদি, কেন, তোমার কি মনে হয়, তোমার পার্সপেক্টিভ থেকে তোমার কি মনে হয় সেটা কেন হচ্ছে? না, এটা একটা ব্যাপার আছে যে এক একটা টাইমে এক এক রকম মুভিজের চল হয়। আহ আমি মনে করি না সাউথ ইন্ডিয়ান মুভি কখনো বলিউড মুভিকে ছাড়াতে পারবে পার্টিকুলারলি, কারণ বলিউড মুভির একটা ভাস্ট জনার আছে,
অনেক রকম ডিরেক্টর বরাবরই অনেক রকম জনারের সিনেমা করে। আর যতই যারা সাউথ ইন্ডিয়ান হিরোদের নিয়ে, আমিও সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ করি, আমার ইয়াশকে ভালো লাগে, আলু অর্জুনের আমি প্রথম সিনেমার থেকেই দেখি, আমি আলু অর্জুনকে ভালো লাগে। আর আমার সব থেকে ভালো লাগে ধানুষকে, যত সাউথ ইন্ডিয়ান অ্যাক্টররা আছে, কারণ অনেক রকম ক্যারেক্টার অনেক রকম ভাবে প্লে করে। বাট ধানুষের কিছু কিছু সিনেমা আছে যেগুলো অনেকেই দেখে না, মাস্টার অনেকেই দেখেনি। হুম। তারপরে হচ্ছে ওই যেইটাতে ছেলেটাকে পুড়িয়ে মেরে ফেলবে, আহ অমানুষ না কি যেন এরকম টাইপের একটা, মানে ওরকম টাইপের কি, আসুর, আসুর আসুর ওই রকম টাইপের ওটা মানে আসুর, হ্যাঁ আসুর। আসুর। ওটা আসুর একটা ওয়েব সিরিজ আছে, একটা সিনেমা আছে। তো ওই ধরনের সিনেমা লোকজন দেখে না সাউথে, যেগুলো মাস অডিয়েন্স সিনেমা সেগুলো সাউথ বরাবরই বানায়, এরকম না নতুন বানাচ্ছে। বাট ব্যাপারটা কি, আমি যেটা দেখেছি সাউথে ম্যাক্সিমাম হিরোদের একটা হিরোইজম ক্যারেক্টার দেয়, সেই ক্যারেক্টারের উপর বেস করে, যেহেতু ওদের ফেমাস অ্যাক্টর তো রজনীকান্ত স্যার, তো ওই একটা ব্যাপার থাকে যে হিরো মানে হিরোইক একটা ব্যাপার থাকবে, সেই ব্যাপারটার একটা জনার থাকবে, তার একটা অরা থাকবে, সে আসছে স্ক্রিনে অ্যাকশন করছে, হিরো কখনো মার খায় না, এরকম একটা ব্যাপার থাকে। তো ওই ব্যাপারটা ওদের বরাবরই ছিল। এখন মানুষ আফটার এই কোভিড এর পরে যখন থেকে মানুষ এই অ্যাকশন মুভি বা এই সবগুলো দেখা পছন্দ শুরু করেছে, তারপরে জওয়ান বলিউডে হিট করার পরে, পাঠান হিট করার পরে, শাহরুখ খানও এবং বাকি পরপর এখন সবাই সাউথ ইন্ডিয়ান টাই আপ করছে। বাট অ্যাকচুয়ালি মাসি অডিয়েন্সদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু খুব সেন্স দিয়ে থাকছে তা নয়। বলিউডে অনেক অ্যাক্টররা আছে যারা অনেক ভ্যারাইটি সিনেমাস করে। এখন বলিউড সিনেমা ফ্লপ হচ্ছে, বাট বলিউডে ভ্যারিয়েশনস অনেক বেশি। এবং শুধু বলিউড বলে নয়, যদি সেরকম দেখতে হয় তাহলে আমার মনে হয় গুজরাটি সিনেমা ভ্যারিয়েশনস অনেক ভালো আছে। সাউথে যদি তামিল তেলুগুর বাইরে দেখতে হয়, তাহলে মালায়ালাম সিনেমা বরঞ্চ অনেক মালায়ালাম বেটার সিনেমা সিনেমা বানায়। আছে। মালায়ালাম অনেক সিনেমা আছে, একটা হরর সিনেমা আছে যে মঞ্জুমাল বয়েস, অনেকে দেখেনি, আলাদাই সিনেমা। দেখেছি। তারপরে ওই যে ইল্লুমিনাটি গানটা, নামটা ভুলে যাচ্ছি আমি, উম আবেশাম, অভিশাপ। ওই সিনেমাটা ভালো। তো মালায়ালাম আরো অনেক সিনেমা আমি দেখেছি, অ্যাকচুয়ালি নাম মনে থাকে না মালায়ালাম সিনেমা, কিন্তু ওরা বেশ অনেক রকম টপিক, অনেক রকম ছোট ছোট গল্প, যেমন বাংলা সিনেমা অ্যাকচুয়ালি হতো এক টাইমে, যে ছোট অনেক গল্পকে নিয়ে মানে একটা পার্টিকুলার স্টোরি, যেটাতে কোনো অ্যাকশন নয় বা কোনো কিছু মাসালা মুভি নয়, কিন্তু খুব ভালো স্ক্রিন প্লে, খুব প্রেজেন্টেশন ভালো, ভালো রাইটিং দিয়ে প্রেজেন্ট করা, সেটা এখনো বাংলাতে হয়। বাট বাংলা এক তো প্যান ইন্ডিয়া রিলিজ করে না, ২ নম্বর কথা বাংলা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে বাংলা সিনেমার সেই যে মানটা ছিল সেটা পড়ে গেছে। ঠিক আছে, না সেরকম প্রোডাকশন ভ্যালু আছে, না সেরকম মার্কেটিং করে, না সেই সিনেমাটাকে, এই যে যে সিনেমাটা বেরোলো জিতের, বেঙ্গল চ্যাপ্টার, নীরাজ পান্ডে করেছে, বড় ডিরেক্টর, বড় লেভেলে প্রেজেন্টেশন করেছে, লোকের পছন্দ হয়েছে, কিন্তু বাংলায় এরকম সিনেমা হচ্ছে না, পার্টিকুলারলি বাংলা ভাষায়, যেটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করার মতো। তো ব্যাপারটা তামিল তেলেগুর সিনেমা, এরা নিজেদের জনার যারা, ওরা 10 বছর 20 বছর আগেও অ্যাকচুয়ালি মাসি সিনেমাই বানাতো, এখনো মাসি সিনেমাই বানাচ্ছে, সেটা মানুষ দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে, এটা নতুন কিছু নাই। কিন্তু যদি ভ্যারিয়েশনস বলতে হয়, বলিউড অ্যাকচুয়ালি সব রকম সিনেমাই করে, কিন্তু ওই একটা মানুষের মাইন্ডসেট হয়ে গেছে যে পয়সা খরচা করে আমি এখন মাসি সিনেমাই দেখতে যাবো, মারধার মশালা, না হলে ড্রামা, খুব অ্যাকশন, না হলে হরর, ওই জনারের বাইরে ফ্যামিলি ড্রামা বা এই ধরনের সিনেমা দেখার লোকজন কমে গেছে। আর লোকে ভাবে ওটিটিতে চলে আসবে, তারপরে দেখে নেবো, এই সিনেমাটা দেখার জন্য হলে গিয়ে পয়সা কেন খরচা করবো। দ্যাটস ওয়াই এখন ভালো বলিউড সিনেমা এখন অতটা হয়তো মানে থিয়েটারে চলে না, যতটা ওটিটিতে আসার পরে হিট করে। কিন্তু বলিউডে অনেক অ্যাক্টররাও ভার্সেটাইল, মানে আমি অনেক হিরোদের আমি দেখেছি সাউথ ইন্ডিয়াতে যাদের ফেসিয়াল এক্সপ্রেশন একই রকমের, মানে অ্যাক্টরদের যদি ভ্যারিয়েশনস না থাকে তাহলে আর অ্যাক্টিং কিসের। কিন্তু যেটা মানে আমাদের বলিউডে রণবীর কাপুর বা রণবীর সিং, তারপরে আরো অনেক অ্যাক্টর আছে, নওয়াজুদ্দিন, বা ক্যারেক্টার আর্টিস্ট তো অনেকেই আছে যাদের কথা বলছি না আমি, হুম হুম হুম। আমি মেইন স্ট্রিম হিরোদেরই কথা বলছি, ভিকি কৌশল, ঠিক আছে, এরা মেইন স্ট্রিম হিরোই বলা যায়, কিন্তু তারাও একটা অনেক রকম ক্যারেক্টার প্লে, এই বিকি কৌশল কত রকম ক্যারেক্টার প্লে করেছে, এ তো কোনো আউটসাইডার, আমি বললামই না রণবীর কাপুরের রিসেন্ট কথা। লাস্ট ছাবা বেরিয়েছে। কিন্তু আর রণবীর কাপুর যদি সবাই বলে মাসি অ্যাক্টর, আমার ফেভারিট রণবীর কাপুর, আমি বায়াস বলতে পারে লোকে, কিন্তু ওর ভার্সেটালিটি প্রচুর। আমি দেখতাম যখন হিটও করেনি ওর সিনেমা, কিন্তু তখনও একই টাইমে 3 থেকে 4খানা ক্যারেক্টার করেছে। একটা রকস্টারে একরকম ক্যারেক্টার করেছে, বার্ফিতে একরকম ক্যারেক্টার করেছে। না রকস্টারটা কথা, রকস্টার বা ওই টাইমে অ্যাকচুয়ালি রণবীরকে আমি দেখেছিলাম, রণবীর 3-4টে সিনেমা পর পর বেরিয়েছিল, অত হিট হয়নি, কিছু সিনেমা হিট হয়েছে, কিছুটা সেমি হিট ছিল, কিন্তু ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি, রকস্টার, বরফি, আর একটা হচ্ছে রাজনীতি, চারটে চারটে মেরুর ক্যারেক্টার ছিল।
একটাতে একরকম রকস্টারে, বরফিতে আবার তার অপোজিট পুরো, Opposite. ঠিক আছে। আবার রাজনীতি একটা কাম কম্পোজ, কোল ব্লাড, মানে কোল ঠান্ডা মাথার একটা, কিন্তু ক্রিমিনাল ইনস্টিংক্ট ছিল একটা ক্যারেক্টার, পলিটিশিয়ানের মাইন্ডসেট। আর আরেকটা কি বললাম, বরফি রাজনীতি এসে রকস্টার, আর একটা ये जवानी है दीवानी। এই জবানি হ্যায় দিওয়ানিতে একটা অন্যরকম ক্যারেক্টার। ये जवानी है दीवानीতে তো মানে অনেকগুলো মানে সেই সময় অনেক হিট ক্যারেক্টার। করেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে ক্যারেক্টার গুলো প্লে করা অ্যাজ এ হিরো, তো এইটাই হলো বড় ব্যাপার না, যে তুমি একই রকম ক্যারেক্টার প্লে করছো, তোমার ভার্সেটালিটি বেরোচ্ছে কোথায়। তুমি প্রভাসকে নিয়ে অনেকে বলে, কিন্তু ওর মেন প্রবলেমটা ওটাই না, ও একই রকম ক্যারেক্টার প্লে করে, যেটা দেখে অভ্যস্ত বাহুবলীর পর থেকে মানুষ, যে হিরো হিরো মানে সেই হিরোইক ব্যাপার। তো অন্য কোনো কিছু তো ঢালছে না, তো লোকজন তো দেখছে না। ধানুষকে কেন ভালো লাগে, ধানুষ কিন্তু মারি বা ওই টাইপের মাসি সিনেমা বানিয়েছে, আবার আসুরের মতন সিনেমা বানিয়েছে, একদম গ্রামের, একদম সাধারণ নিকৃষ্ট শ্রেণীর, সাধারণ মানে নিকৃষ্ট কৃষক। ওখানকার যেমন এক কৃষক, তার ছেলের ওপর অত্যাচার হয়েছে, জ্বালিয়ে মেরে দিয়েছে, সে আগে কিরকম ছিল, এরকম আরো অনেক ধানুষের সিনেমা আছে, যে নাম আমার মনে পড়ছে না, কিন্তু এই ধরনের ক্যারেক্টার যে ভাস ক্যারেক্টার প্লে করে একটা টাইম, একটা মানে ধানুষের কেন, রাঞ্জরা আলাদাই সিনেমা, আলাদাই সিনেমা। সমিতাভ আলাদাই সিনেমা, তাহলে এর যে ভার্সেটালিটি, এটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ ক্যারেক্টার তুমি কতটা প্লে করছো। তুমি মাসি সিনেমা বানালে শুধু মাসি করছো, তাহলে তো আর সেটা, তাহলে তো একরকম হয়ে গেল। যেমন এখন আমাদের ইন্ডাস্ট্রিতে মানে এই আমাদের ইন্ডাস্ট্রি বলতে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে দেব যথেষ্ট অনেক দেব ট্রাই করে, অ্যাকচুয়ালি দেবের ব্যাপারটা দেব মানে ডিফারেন্ট ডিফারেন্ট জনারের ট্রাই করছে এবং ট্রাই করছে। লোকজন পছন্দ করছে। আমি যদি খুব ভুল না করি, লোকজন কিন্তু পছন্দ করছে, কারণ লোকজন দেখতে পাচ্ছে যে অন্য কোথাও এরকম মানে হচ্ছে না অ্যাকচুয়ালি, অন্য বা কেউ এরকম ট্রাই করছে না। দেব যখন ট্রাই করছে অ্যাটলিস্ট গিয়ে দেখে আসে, এবং দেখার পরে বেশ ভালো ফিডব্যাক তো পাওয়াই কারণ ওর যাচ্ছে। একটা মাসি অডিয়েন্স ছিল, মানে মানুষের মাইন্ডসেট ছিল দেব মানে মাসি সিনেমা বানাবে, হুম 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 তো একটু অন্যরকম করছে বলে লোকে একটা ইন্টারেস্ট আসছে। ইন্টারেস্ট আসছে। কিন্তু সেটা করা উচিত, মানে অ্যাজ এ অ্যাক্টর তোমার নাহলে ক্রেডিবিলিটি থাকে না, যে তুমি সব রকম ক্যারেক্টার যদি না করতে পারো, তোমাকে সেটাই হলো সব থেকে বড় অ্যাজ এন অ্যাক্টর, যে তুমি কিরকম কিরকম ক্যারেক্টার করতে পারছো। মানে আমি অ্যাক্টরকে অ্যাক্টরের প্যারামিটার দিয়ে জাজ করি, অনেকেই করে না। আমার অনেকে তার পার্সোনাল লাইফ, সে কি করেছে, সে কটা মেয়ের সঙ্গে ডেট করেছে, আমার জানার দরকার নেই। আমি রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের লেখার জন্য পছন্দ করবো, তার পার্সোনাল লাইফ নিয়ে আমার মাথা ব্যথা নেই। অবশ্যই অবশ্যই। তেমনি আমি রণবীর কাপুর কটা গার্লফ্রেন্ড ছিল আমার জানার দরকার নেই, হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আমি তার জন্য তাকে অ্যাডমায়ার করি। আপাতত অনেকটাই টাইম হয়ে গেল আমাদের পডকাস্টে, মোটামুটি আলোচনা করতে করতে যা আধ ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, অনেক জায়গায় হয়তো আরো বেশি ডিসকাশন দরকার ছিল, যেটা আমরা এখনো করতে পারিনি। হয়তো নেক্সট টাইম আবার পডকাস্ট হবে, এরকম আরো কিছু কোশ্চেন হবে। আমি লাস্ট একটা তোমায় শুধু জিজ্ঞেস করতে চাই যে এখনকার মানে বর্তমান যুগে ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার যারা আসতে চাইছে নতুন ভাবে ফটোগ্রাফিতে বা সিনেমাটোগ্রাফি করতে বা এই প্রফেশনে, তাদের জন্য বা যারা আছে তাদের জন্য তোমার কিছু টিপস বা তোমার কিছু সাজেশনস কি হবে? টিপস তো কিছু নেই, টিপস ওরকম ভাবে কিছু হয় না, যদি শর্টকাটস কিছু নেই না, তুমি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে টিপস বলে কোনো কিছু হয় না, সবার একটা নিজস্ব স্কিল সেট থাকে, সেই স্কিল সেটের উপর সে কাজ করে। আমি যেভাবে কাজ করি অন্যজন নাও করতে পারে, তার একটা নিজস্ব জনার থাকতে পারে, একটা কিন্তু আমি মনে করি যে হার্ডওয়ার্ক আর শর্টকাটের মধ্যে, মানে আমি অনেককে দেখেছি, এই ইউটিউব চ্যানেল এখন খুব মার্কেটে চলছে, এই ইউটিউব চ্যানেল খুলছে রাতারাতি, আজকে হিট কালকে যায়। মানে একটা দেখছিলাম এখন লাইফ টাইম স্প্যান, যে অনেক ভিডিওতে ইউটিউবে দেখি বলছে যে যারা ক্রিয়েটার ছিল তাদের 3 থেকে 4 বছর টাইম স্প্যান হয়ে গেছে, 4 বছরের মধ্যে তাদের চ্যানেলটাও 20-22 কোটির চ্যানেল, 4-5 লাখও ভিউ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভিউ তো পড়েই যাচ্ছে না সেটা। তো ওই স্কিলটা তোমার সারা জীবন। আমাকে মানে কোনোভাবে, কারণ আমার 3 বছরে বেশি চ্যানেল, তাতে মনে হয় 15টার কন্টেন্ট নেই। না এরকম না, আমি বলছি বড় ক্রিয়েটারদের অ্যাকচুয়ালি বলছে, একটা সমীক্ষাতেই বলে দেখেছি আমি ভিডিওতে, বলছে যে মানে বড় ক্রিয়েটারদেরও 25-30 কোটি চ্যানেলে 5 লাখও ভিউ হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি কি মানুষ চেঞ্জ করে দিচ্ছে তাড়াতাড়ি, টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। যে চ্যানেলগুলো তুমি যে প্ল্যাটফর্মের থেকে ছাড়ছো, ইউটিউব বলো বা এইসব, তারা তাদের পলিসিস চেঞ্জ করে দিচ্ছে মানুষের টেস্ট ওয়াইজ। তো কখনো মানুষ রিলস কন্টেন্ট পছন্দ করছে, এখন আবার মানুষ বলছে লং কন্টেন্ট পছন্দ করছে, কোনো ঠিক ঠিকানা নেই। আর ব্র্যান্ড তাদের দিকেই যাচ্ছে যেখানে তোমার পয়সা বেশি। তো ওটা দেখে লাভ নেই, স্কিলের দিকে আমার মনে হয় খেয়াল দেওয়া উচিত। হার্ডওয়ার্ক আর স্কিল লেগে থাকলে সবই হবে। আর যদি লেগে থাকতে না পারো, তাহলে ফটোগ্রাফি বলে নেই, কোনো প্রফেশনেই যা দিনকাল পড়েছে ইন্ডিয়াতে, তাতে ফটোগ্রাফি বলে নয়, যে কোনো, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও,
সব ডাক্তাররাও মার্কেটিং করে, আমরা তো দেখেছি নিজে। আগের মতন ব্যাপার নেই যে ডাক্তাররা কোনো হিউম্যান ভালো শুধু কাউন্ট ডাক্তারি থেকে করলেই করছে, হবে তা ডাক্তারি নয়। করতে। ডাক্তাররাও মার্কেটিং করে, সুতরাং এরকম কোনো প্রফেশন নেই যেখানে তুমি নিজেকে না দেখালে মানুষ তোমাকে দেখবে। সুতরাং যেই প্রফেশন থাকো সেই প্রফেশনেই তোমাকে ঘষতে হবে, না ঘষলে হবে না। তো সেটা ফটোগ্রাফারদের ক্ষেত্রেও ওই প্রফেশনে অনেকেই চলে আসছে, বাট আসলে আমি বলবো যে নিজের সেই এফর্ট দিতে হবে। নিজেকে সেইভাবে যদি তুমি এফর্ট না দাও, সেইভাবে যদি তুমি নিজেকে স্কিল সেট না করো, নিজেকে আপডেট না করো, তাহলে কোনো প্রফেশনেই তুমি সার্ভাইভ করতে পারবে না। ফটোগ্রাফিতেও তাই। আর যদি ভালোভাবে করো তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে ওটা তোমার যেহেতু স্কিল ফটোগ্রাফিটা, ওটা হয়তো তোমার কোনো, হয়তো কারোর ইউটিউব চ্যানেল থাকতে পারে, সে নিজের কন্টেন্ট বানায় অ্যাজ এ ফটোগ্রাফার, তো তার চ্যানেল হয়তো আস্তে আস্তে পড়ে যেতে পারে রিচ, কিন্তু তার স্কিলটা তো সারা জীবনের জন্য থাকবে। এক্স্যাক্টলি। সেই স্কিলটা নিয়ে সে তার নিজের জন্য কিছু করে নিতে পারবে, এটাই। ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আপাতত আজকে এখানেই শেষ করি, আবার পরে আবার দেখা হবে। আর সবাইকে থ্যাংক ইউ, যারা Thank এত you. অবধি পৌঁছেছো, তারা তো নিশ্চয়ই পুরোটা দেখেছো, এবং থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দিও। তার আগে আরেকটা জিনিস, সাবস্ক্রাইব, শেয়ার এইসবের থেকেও আজকে আমরা যখন পডকাস্টটা করছি, ঠিক কালকে, আজকে যত সম্ভব তারিখটা একটু দেখে নি, 23 তারিখ। 23শে এপ্রিল। 22শে এপ্রিল আমাদের কাশ্মীরে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যেখানে 27 জন মতো পর্যটককে জঙ্গি হামলায় মারা গেছে তারা। তার মধ্যে বাঙালি পর্যটক আছে, বিদেশি পর্যটক আছে। তো তাদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। মানে আমি কালকে লিটারালি যখন দেখেছি ভিডিও, ফেসবুকে অনেকবার এসছে, পরপর স্ক্রল ডাউন করছি, ভিডিও আসছে, তাদের ছবি আসছে, নিউলি ম্যারিড কাপল, তারা হানিমুনে গেছে। মানে এবং শুধু ফেসবুকে আওয়াজ তুললে হবে না। এই সেকুলারিজম বা মানে কি বলবো, কোনো কমিউনিটির এগেনস্টে বলা, আমি কোনো কিছুতে যাব না। ব্যাপারটা হলো যে আগের দিন যে ঘটনাটা ঘটেছে, মানে আমি এলাবোরেট করে কিছু বলবো না, কারণ যখন তোমরা ভিডিওটা দেখবে তখন অলরেডি সবাই সবকিছু জানে। তো সেক্ষেত্রে শুধুই একটাই জিনিস বলবো, আমরা এর এগেনস্টে এবং আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। তো সেখানে নিজেদেরকে খুব নিজের জায়গা বা নিজের স্ট্যান্ডটা নিজেকেই নিতে হবে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে কি বলতে চাইছি, আমরা সরকারকে কোশ্চেন করব এবং সরকারের থেকেই অ্যান্সার চাইবো। কারণ আমাদের দেশ রক্ষার ক্ষেত্রে বা চালানোর ক্ষেত্রে আমরা তাদেরকে নিযুক্ত করেছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা তাদেরকেই কোশ্চেন করব এবং তাদেরকেই বলবো যে সবকিছু আমাদেরকে প্রপার ফেসিলিটিস প্রোভাইড করার জন্য, ঠিক না, আছে? বেসিক্যালি এই পার্টিকুলার পয়েন্টের ক্ষেত্রে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, দুটো গভর্নমেন্টের দিক থেকে একটা জিনিস, পলিটিক্স, পলিটিক্যাল পার্টি এবং তাদের এজেন্ডা আলাদা হতে পারে। কেউ সেকুলার হতে পারে, কারুর কোনো ধর্ম বা কারুর কোনো কিছুর প্রতি বায়াসনেস থাকতেই পারে। একটা পার্টির, একটা হিন্দুদের ওপর থাকতে পারে, একটা পার্টি মুসলিমদের উপর থাকতে পারে, পার্সোনাল ব্যাপার। অ্যাজ আ পলিটিক্যাল পার্টি যতদিন তোমরা পাওয়ারে নেই, যেদিন পাওয়ারে আছো, মানে চিফ মিনিস্টারের মাথার উপর কোনো পার্টি থাকে না, তেমনি প্রাইম মিনিস্টারের মাথার উপর কোনো পার্টির স্ট্যাম্প থাকে না। সে হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এক্স্যাক্টলি। অ্যান্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে পলিটিক্যাল বায়াসনেস চলে না, সেখানে স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত আমার মনে হয় অ্যাজ এ চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারদের, যে কেউ যদি ভুল করে তাহলে চিফ মিনিস্টার কখনো এটা বলতে পারে না যে আমি সবাইকে বলছি সংযত হওয়ার জন্য। ওই যে কথাটা বলেছিলেন, আমার মনে হয় ওটা ভুল বলেছেন, যে সবাইকে বলছি সংযত হওয়ার জন্য। আমরা তো করছি না যে আমরা সংযত হব, যারা করছি পার্টিকুলারলি তাদের নাম, তাদেরকে অ্যাড্রেস করেই বলা হোক, কারণ এর জন্য দায়ী তারা। যদি আমি একদলকে ক্রমশ প্রশ্রয় দিই, তাহলে অবভিয়াস ব্যাপার না যে তারা এই ব্যাপারটাকে নিয়ে তারা মনে করবে যে আমাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে মানে তারা পাচ্ছে না। এটা তো অ্যাকচুয়ালি তাদের সঙ্গে ভুল করা হচ্ছে। তারা সেই জিনিসটা পাচ্ছে কারণ তারা মনে করছে যে আমরা এটা করতে পারি বিকজ আমরা মেজরিটিতে আছি, আমাদের জন্য পুরো স্টেটে পলিটিক্স ডিপেন্ড করছে, তো তার জন্য তারা এটা করছে। তারা যদি প্রথমে তাদের সঙ্গে যদি ব্যাপারটা সেমই রাখা হতো, যে তুমি যদি এ প্রান্তের হও তাহলেও তোমার সঙ্গে যেটা করা হবে, ও প্রান্তে হলে তোমার সঙ্গে। আমি অ্যাজ এ গভর্নেন্স বডি হিসাবে, আমি অ্যাজ এ সিএম হিসাবে আমি কোনো দিক থেকে বায়াসনেস দেখবো না। তুমি যদি
এ প্রান্তেও তুমি মারপিট করো, তাহলে আমি তোমার যা শাস্তি এ প্রান্তে হলো তাই শাস্তি। এদিকের জন্য এক নিয়ম, ওদিকের জন্য আর এক নিয়ম হলেই তো এই ব্যাপারটা হবে। যদি দুদিকের জন্য সেম হতো তাহলে এরকম কিছুই হতো না। তুমি তো সেই জিনিসটা প্রশ্রয় দিচ্ছ, সেটা যদি না দেয় তাহলে এসব কিছু হতো না। অ্যাকচুয়ালি কোনো পক্ষের এসে না, এটা গভর্নেন্সের ফেলিয়ার। গভর্নেন্স ফেল, এক্স্যাক্টলি। যারা মারা গেছে বা নিহত হয়েছেন তাদের জন্য, তাদের পরিবারের প্রতি আমি গভীরভাবে শোকাহত, এবং পাশে দাঁড়াবো বা কতটা দাঁড়াতে পারবো জানি না, বাট অবশ্যই অ্যাজ এ হিউম্যান বিং সবসময় আমরা পাশে আছি। এটুকু বলেই আমরা আমাদের পডকাস্টটা এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে পডকাস্ট ফলো করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাদের ডিসকাশন ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। যদি আমরা কিছু ভ্যালু এডিশন করতে পারি তোমার লাইফে, দেন উইল বি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ। নমস্কার।